দিন যায় মাস যায়, তবুও কেন আমার বাপে বোঝে না আমার এই বুকে যারা। ও সজনী গো, তুমি কি আমার হবে না গো? কষ্ট কষ্ট এই বুকে তুমি আমার গেঞ্জির ভিতরে। ও সজনী গো, তুমি আমার, তুমি কি আমার এই জীবন হবে না গো? কি রে বন্ধু, এত কষ্টের গান কেন তুই গাইছিস? বন্ধু, আর বলিস না, জীবনটা আমার বেদনা, নেই আমার কোনো সাধনা। কি করব বল না এই জীবন নিয়ে? ওরে আমার কবি পাকিন্দ্রনাথ, তুই যেভাবে কবিতা বলছিস, তবে তো মনে হচ্ছে জনি সিং এর দাদাকেও হার মানাবি। হ্যাঁ বন্ধু, হয়তো আমি কবি না, তারপরও কাব্যের মধ্যে লুকিয়ে পড়ি। আমি স্বপ্নের মধ্যে থাকি, আমি স্বপ্নের মধ্যে ভালোবাসি, আর আমি স্বপ্ন দেখতে পছন্দ করি। তাই তো মনে মনে কতবার যে বিয়ে করেছি তার কোনো হিসেবই নেই। থাক ভাই, তুই আর তোর এমন কাব্য রচনা আমাকে বলতে আসিস না, কারণ পাবলিক শুনলে কেলাবে। একটা মার কিন্তু মাটিতে পড়বে না। আচ্ছা যাই হোক, সামনে ওই যে নীলাদের বাসায় খেলতে যাব, তুই কি খেলতে যাবি কিনা বল। বন্ধু, মাপ চাই ভাই, আমার ওই ঝগড়াটে মেয়ের বাসায় গিয়ে খেলার ইচ্ছে নেই। এখানে যদি আমার খালার বাসা না হতো তাহলে আমি হয়তো কোনোদিন ওই বাসায় যেতাম না। এটা দেখলে আমাকে শুধু এটা কর ওটা কর, এটা করবি না ওটা করবি না, এগুলোই বলে। দেখ, তুই মোটেও আমার কাছে এসে ভাব নিস না। আমি জানি তুই নীলা আপুকে পছন্দ করিস, নীলা তোর খালাতো বোন, তার জন্য তুই ভয়ে কখনো ওকে কিছু বলতে যাস না। তার থেকে বড় কথা, ও তোর সিনিয়র, তাই তোকে এসব বলা স্বাভাবিক। দেখ বন্ধু, তুই কিন্তু আমার ইজ্জতের ফালুদা বানিয়ে দিতে যাচ্ছিস। আমি কিন্তু আমার ইজ্জতের জন্য এসব বুঝি না। তোরে সব রং আর ঢঙের কথা আমি বিশ্বাস করি না। তুই এখন যাবি কিনা বল, যদি না যাস তাহলে আমি একাই চলে গেলাম। এটা বলে আকাশ হাঁটা ধরতে আমি ওকে বলে উঠলাম, আরে দাঁড়া ভাই, এত রাগ করিস কেন, আমি আসতেছি। আর আমি এটা বুঝতেই পারছে না, আমার অডিয়েন্সের সামনে ও আমার মান সম্মান সবকিছু ধুলিসাৎ করে দিবে মনে হচ্ছে। ও, এত সময় তো ভক ভক করে যাচ্ছি, আপনাদের তো আমার পরিচয়টাও দেওয়া হলো না। আমি হচ্ছি রুদ্রনীল চৌধুরী, পরিবারের একমাত্র ছেলে। আমার আগে পরে কেউ নেই, মা বাবার ওয়ান পিস ছেলে আমি। সবাই আদর করে নীল বলেই ডাকে। এত সময় যার কথা বলছিলাম সে আমার সিনিয়র খালাতো বোন। সিনিয়র হলে কি হবে, এখনো বাচ্চাদের মতো আমার সাথে ঝগড়া করে। কিছু করলেই আমাকে উড়াধুরা দৌড় মার দেয়, কিছু করলেই আমাকে উড়াধুরা মার দেয়। আমার মতো একটা বাচ্চার উপর এত অত্যাচার কি মানা যায় বলেন? ওর জন্য আমার সব ঘুম হারাম হয়ে গেছে। আমি ভার্সিটিতে কোনো মেয়ের সাথে কথা বলতে পারি না। রাতে 10টার আগে বাসায় যেতে হয়, 12টায় ঘুমাতে হয়। মনে হয় সে আমার বিয়ে করা বউ, যা বলবে আমাকে তাই শুনতে হবে। এমন জীবনে কষ্ট ছাড়া তো সুখের কোনো খোঁজই পাচ্ছি না ভাই রে। ও আমার ঝগড়াটে সিনিয়র খালাতো বোনের কথা তো বললামই না। নীলা দেখতে তামিল নায়িকাদের থেকেও বেশি সুন্দরী। ওকে দেখে এমন কোনো ছেলে নেই যে ফিদা হয়নি। বলতে গেলে এক কথায় ওর বাসের সামনে ছেলেদের লাইন লেগে থাকে। সত্যি বলতে নীলা আপুকে আমিও অনেক বেশি ভালোবাসি, কিন্তু সে আমার সিনিয়র। তার থেকে বড় কথা, সে আমার খালাতো বোন। আমার খালা খালু কখনো আমাদের এই সম্পর্ক মেনে নেবে না। তার থেকে বড় কথা হচ্ছে, নীলাপু তো আমার মতো ছেলেকে পছন্দই করবে না। নীলাপুর বাবার মানে আমার খালুর ব্যবসা আছে জাপানে, আর আমরা মধ্যবিত্ত। আমাদের সাথে কখনো তাতে চায় না, তাই কখনো এসব বলার চেষ্টা করি না। তারপরও নীলাপু জোর করে আমাকে এটা ওটা কিনে দেয়। প্রতিদিন ভার্সিটিতে গেলে হাতে টাকা দেয়। এই তো গত কয়েকদিন আগে আমার ফোনটা পড়ে গিয়েছিল, তাই বন্ধ ছিল। নীলাপু আমাকে কলে পায়নি বলে বাসায় চলে আসে। পরে সবটা জানার পর আমাকে নিয়ে মার্কেটে গিয়ে ফোন কিনে নিয়ে আসে, সাথে 2টা পাওয়ার ব্যাংক কিনে দেয়। আর বলেছিল কখনো যদি কোনো সাথে 2টা পাওয়ার ব্যাংক কিনে দেয়, আর বলেছিল কখনো যদি ফোন বন্ধ পাই তাহলে মেরেই ফেলবে। আমার মাঝে মধ্যে মনে হয় আমাকে এত খেয়াল করে কেন। একদিন জিজ্ঞেস করেছিলাম যে তার পছন্দের কেউ আছে কিনা। সে বলেছিল তার পছন্দের একজন মানুষ আছে, তাকে সে অনেক আগে থেকে ভালোবাসে, কিন্তু কখনো বলতে পারেনি। তাই সেদিন আমার সব আশা স্বপ্ন নষ্ট হয়ে যায়। আমি ভাবতে থাকি, তাহলে কি এসব আমাকে করুণা করে দিচ্ছে নীলাপু? তাই তো আজ কতদিন হয়ে গেল নীলাপদের বাসায় যায় না। তার থেকেও বড় কথা হলো, ফোনও ধরি না। সে অনেকবার আমার
খোঁজ নেওয়ার চেষ্টা করলে আমি আম্মুকে বলে দিয়েছি ও আসলে যেন বলে আমি নেই, কারণ আমার সমস্যা আছে। এসব বলে আমি এড়িয়ে যেতাম। আমি চাই না কারো করুণার দান হতে, আমি কারো এমন করুণা নিতেও চাই না। কি রে, একদিনে কি ভাবছিস তুই? বুঝতে পারছি না এখনো। দাঁড়িয়ে আছিস, চল। এরপর আকাশের সাথে নীলাপদের পেছনের মাঠে খেলতে যাই। মাঠটা নীলাপুর আব্বু কিনে রেখেছিল। ওখানে নীলার জন্য একটা বাড়ি করবে বলে, কিন্তু নীলা দেখেছিল আমি মাঝে মধ্যে ওখানে খেলতে যাই, তাই ওর আব্বুকে না করেছিল বাড়ি করতে। নীলা তার মা বাবার একমাত্র সন্তান, তাই কোনো কিছুতে নীলাকে না করতো না। যাই হোক, আপনার সাথে কথা বলতে বলতে খেলার মাঠে চলে এসেছি। আকাশ, তাহলে আমি আগে ব্যাট করি, তোরা দাঁড়া। বললেই হলো নাকি? তুই আগে ব্যাট করবি মানে? টস হবে, রুলস মানে রুলস। দেখ, তুই যদি আমাকে ব্যাট করতে না দেস তাহলে আমি কিন্তু আমার ব্যাট নিয়ে চলে যাব। শালা, তুই সেই বাচ্চাই রয়ে গেলি। আগে যেমন করতি এখনো তেমনই করিস। তোকে নিয়ে আর মানুষ করতে পারলাম না রে। বল কর শালা। অনেক বল করতেই আমি মারলাম 6। বলটা গিয়ে সোজা গিয়ে পড়লো নীলাদের বাসার ওপর। তখন অনেক রেগে এসে বলে ওঠে, আরে শালা, তুই বল কর, পরে ব্যাট না পাইলে খেলবো কি করে? এই শালা, বেছে বেছে কি মারার জায়গা পেলি না? শেষমেশ ওই ভয়ানক মেয়েটার বাসায় নিয়ে ফেললি। বুঝলাম তোর ক্রাশ, তাই বলে তুই মরবি তো আমাদের মারছিস কেন? ঠিকই তো ঠিকই, তুই এখন আমাদের বলটা এনে দে। আমি কোনো বল টল আনতে পারবো না। এটা বলে সামনে যেতে চাইলে সবাই এক জোর করে সামনে এসে দাঁড়ালো আর বলল, দেখ, তুই যদি এখন আমার বল না এনে দিস তাহলে কিন্তু একটা কিছু হয়ে যাবে। ওই ভাব মারিস না, এনে দিচ্ছি। কি আর করার, বলটা কোনো রকম এনে দিলে লেটা চটে যায়। আস্তে আস্তে খালার বাসায় প্রবেশ করি। যাক, কুকুরটা নাই, তাই রিং বে উপরে ছাদে উঠে বলটা আকাশের হাতে দিই। তখন অনেক বলে, পেছনে দেখ। আমি কিছু বুঝলাম না, ওরা কথাটা বলে দিল তোর। আমি ওদের দিকে হা করে তাকিয়ে রইলাম যে কি এমন হলো, ওরা পালিয়ে গেল। পেছনে তাকিয়ে যাকে দেখলাম তাকে দেখে আমার প্রাণ পাখিটা উড়াল দেওয়ার মতো অবস্থা, কারণ পেছনে আর কেউ না, নীলা আপু। আমি পেছনে তাকিয়ে দেখি নীলা আপু তেলে বেগুনে রেগে আছে। তখন নীলা আমার কলা তুলে বলে ওঠে, কিরে, তোর সমস্যা কি? তোকে কল দিলে পাই না, বাসায় গেলে দেখি দেখি না, খালাকে জিজ্ঞেস করলে কিছু বলে না, সমস্যা কি? আসলে আপু, আমার এসব ভালো লাগে না। এই যে তুমি আমাকে এসব দাও তাই। চুপ, একদম চুপ। কথা বলে না একদম মেরে ফেলবো। আমি চুপ করে রইলাম, একটা কথা বললাম না। খেয়াল করলাম নীলাপু প্রচুর পরিমাণে রেগে আছে। একটু সময় পর নীলাপু আবার বলে ওঠে, দেখ নীল, আমি তোকে কতবার বলেছি তুই আমাকে আপু বলবি না, আমার নাম ধরে রাখবি। আর একদিন যদি আমি তোকে আমার নাম ধরে ডাকতে না দেখি না, তাহলে কিন্তু তোর খবর আছে। চল বাসায়, নাস্তা বানিয়েছি, খেয়ে কলেজে যাবি আমার সাথে। নীলাপুকে ছোটবেলা থেকে ভয় পাই, তাই কিছু বললাম না। চুপ করে নীলার সাথে নিচে যেতে লাগলাম। আমি খালার বাসায় আসতে চাই না, কারণ নীলার বাবা অনেকটা অহংকারী মানুষ। আমাদের সব সময় নিচু চোখে দেখেন, কারণ একটাই, আমরা যে গরিব। আমার খালা কখনো আমাদের খোঁজ নেওয়ার জন্য বাসায় যায়নি। আমার মা বারণ করেছিল খালাদের বাসায় যেন না যাই, তাই মাঝে মধ্যে অনেক বকাঝকা করতো, কিন্তু সেই কারণ আমি আজও খুঁজে পাইনি। আমি নিচে আসতেই খালা বলে ওঠে, নীল, তুমি এখানে? এখানে কেন? না মানে কখন আসছো তাই জিজ্ঞেস করছি। আম্মু, তুমি এসব কি বলছো? ও তো আসতেই চায় না। আর কই ওকে তুমি জিজ্ঞেস করবে কেন আসেনি? না, আমি এসব কিছু বলছি না। নীল, তুমি খাবার টেবিলে বসো, আমি তোমাকে নাস্তা দিচ্ছি। নীলা আমাকে জোর করে টেবিলে বসিয়ে দেয়। তখন খালা আমাকে বসে দেখে টেবিল থেকে উঠে যায়। আমি বেশ বুঝতে পেরেছি আমার জন্য খালা উঠে গিয়েছে, কারণ আমি যে গরিব তাই। আমি জানি না আমার মায়ের সাথে আমার খালার কি এমন সম্পর্ক। নীলা আমার সামনে নাস্তা এনে দেয়। তখন আমি বলি, দেখো, বিশ্বাস করো, আমি বাসা থেকে নাস্তা করে এসেছি, এখন খাওয়ার মোটেও ইচ্ছে নেই, কিন্তু নীলা আমাকে নাস্তা খাওয়াবে। তখন নীলা, অর্থাৎ আমার খালা, নীলাকে উদ্দেশ্য করে বলে ওঠে, নীলা, তুই আজকে এখনো কিছু নাস্তা করিসনি? তুই কেন নাস্তা করছিস না? খালা এটা বলে ওপরে চলে যায়। আমি নীলার দিকে তাকিয়ে বলি, তুমি এখনো নাস্তা করনি? না, খাইনি। কেন খাওনি? আমি আজ সারাদিন খাইনি। বুঝলাম না, না খাওয়ার কারণটা কি?
কারণ আমি যেই ছেলেটাকে ভালোবাসি সেই ছেলেটা আজ 2 দিন ধরে আমার কল ধরছে না তাই। নীলার প্রচুর পরিমাণ রাগ। আমি জানি নীলা রাগ করলে কাউকে মানে না, আর নীলার রাগের কাছে ওর মা বাবাও হার মানে। তাই তো নীলার সামনে আমাকে কখনো কিছু বলতে পারে না। তখন নীলা বলে ওঠে, খেতে পারি, তুই যদি আমাকে খাইয়ে দিস। আমি তোমাকে খাইয়ে দেব? হ্যাঁ, যদি না দিস তাহলে খাবো না আমি। ঠিক আছে। এটা বলে খাবারের প্লেট ওপরে নিয়ে যায়। এরপর নীলার রুমে গিয়ে ওকে খাওয়াতে লাগে। নীলাও ছোট বাচ্চাদের মতো খেতে লাগলো। একটু সময় পর নীলাকে বললাম, আম্মু কল দিয়েছে, আমাকে বাসায় গিয়ে কলেজে যেতে হবে। এটা বলে খালার বাসা থেকে চলে আসি। আম্মু শুনলে রাগ করবে, তাই ওখান থেকে কলেজে চলে যায়। কলেজে এসে দেখি হারামি দুইটা বসে আছে ক্যাম্পাসে। ওদের কাছে যেতেই আকাশ বলে ওঠে, কি রে, তোর আপু মানে তোর ক্রাশ কি করলো? তোকে চুমু দিছে নাকি মায়ের দিছে? চুপ শালা, তোরা আমার বন্ধু না শত্রু? আমাকে একা রেখে চলে আসতি। আর কতবার বলবো তোদের, ও শুধু আমার খালাতো বোন। আর তার থেকে বড় কথা, আপুর ভালোবাসার মানুষ আছে। বুঝলাম। আসলে বন্ধু, তোর কপালটা খারাপ। তুই ছোট থেকে স্বপ্ন দেখে আসছিস সিনিয়র মেয়েকে বিয়ে করবি, তাই তো তোর খালাতো বোনের পিছনে পড়েছিলি। কিন্তু তোর শেষমেশ এই কি হলো? দূর হারামি, আমি ভাবছি ওর সাথে যদি নীলাপুর সাথে বিয়ে হয় তাহলে ভাব তুই। কি বুঝলাম না তোর কথা। শালা, আমি বলছি নীলা আপু তো বাবা মায়ের একমাত্র মেয়ে, আর নীলার বাবা তো এই শহরের সব থেকে বড় বিজনেসম্যানদের মধ্যে একজন। তো কি হয়েছে? ওই হারামি, কি বলতে চাস? এভাবে পেঁচিয়ে না বলে সোজা সাপটা বললেই তো হয়। আরে ভাই, তুই বুঝতে পারছিস না, আমাদের নীলের যদি নীলা আপুর সাথে বিয়ে হয় তাহলে আমাদের বন্ধু হবে বড়লোক বাবার মেয়ের জামাই, আর আমরা তার বন্ধু। বিষয়টা বুঝতে পারছস? হারামি, আমার এসবে কখনোই লোভ ছিল না, আশা করি থাকবেও না। আমি ছোটবেলা থেকে বড়লোক মানুষদের ঘৃণা করে গিয়েছি। বুঝলাম বন্ধু। গেট দিয়ে কি আসতেছে দেখ। আরে শালা, এটা তো আমাদের কলেজের ক্রাশ। মামা, মেয়েটা আমাদের কাছে আসছে, চুলটা ঠিক করিনি। মনে হচ্ছে আমার প্রেমে পড়েছে মেয়েটা, তাই আমার কাছে আসছে। তোর যে বান্দরের মতো চেহারা, আমার মতো হিরো ফেলে দিয়ে তোর কাছে যাবে নাকি? স্বপ্ন দেখা ভালো, কিন্তু এতটা না, বুঝলি? আমি ওদের ঝগড়া দেখেছি। তখনই মেয়েটা কাছে এসে বলে ওঠে, আমি হচ্ছে নেহা চৌধুরী, এই কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছি। আমি কি তোমার বন্ধু হতে পারি? বন্ধু হতে পারেন, সমস্যা নেই, কিন্তু আপনি তো আমাদের সিনিয়র। সিনিয়র হয়েছি তো কি হয়েছে? আমি কি তোমার বন্ধু হতে পারি না? না, আমি সে কথা বলছি না আসলে। তাহলে আর কোনো কথা না, কলেজ শেষ হলে আমার সাথে দেখা করো, দুজন কফি শপে গিয়ে কফি খেতে খেতেই গল্প করব। এ কথা বলে মেয়েটা ওখান থেকে চলে যায়। আমি অবাক হয়ে পেছনে তাকিয়ে রইলাম। তখন পেছন থেকে আকাশ আর অনেক একসাথে বলে ওঠে, হারামজাদা, তুই সবকিছু একা একা নিয়ে যাচ্ছিস, আমাদের জন্য কিছু রাখবি না শালা? কন্যা রাশি নিয়ে এসেছিস নাকি, যেখানে সেখানে মেয়ে পটিয়ে নিয়েছিস? আরে ভাই, এত রাখছিস কেন? আমি কি ওদের নিজে থেকে বলেছি নাকি যে তোরা আয়, আমার কাছে আয়? তারা তো নিজে নিজেই আমার কাছে এসেছে, আর এসেই তো ফ্রেন্ড হতে বলেছে। আমি কি ওর কাছে গিয়েছি নাকি? আর ও আমার কাছে এসেছে। সেজন্যই বলছি, নাকি তোর কন্যা রাশি শালা জন্মাইছস কন্যা রাশি নিয়ে? তোর মতো চান কপাল যদি থাকতো তাহলে এতদিন সিঙ্গেল থাকতাম না। আর তোকে এত মেয়ে প্রপোজ করে, তুই তো কোনো মেয়েকেই পাতা দিস না। তোর তো স্বপ্নের রানী একজনই, নীলা। নীলা আপুকে ছাড়া আর কেউই না। আরে হারামি, কয়টা বাজে দেখ, ক্লাসের সময় হয়ে গেছে, চল ক্লাসে যাই। এটা বলে আকাশ অনেক সহ আমরা ক্লাসে যাই। ক্লাস শেষ করে দুপুরবেলা বের হই। তখনই দেখি নেহা নামের সে মেয়েটা সামনে এসে দাঁড়ায়। সামনে এসে বলতে লাগলো, ওই নীল, চলো আমরা কফি শপে গিয়ে গল্প করি। আমি কি বলবো বুঝতে পারছি না। আশেপাশে তাকিয়ে দেখি কোথাও নীলাপু আছে কিনা। আশেপাশে কোথাও নীলাপু নেই, মনে হয় ভার্সিটিতে আজকে আসেনি। তাই নেহার সাথে কফি শপে যাই। কফি শপেতে যাচ্ছে, কিন্তু চিন্তার বিষয় আমার পকেটে তো একটা টাকাও নেই। নীলাপু টাকা দিতে চেয়েছিল, কিন্তু নিলাম না। যাই হোক, এরপর আমি আর নেহা কফি শপে যাই। তখন নেহা কফিটা অর্ডার করে। আচ্ছা নীল, তোমার বাসায় কে কে থাকে? আমি, বাবার আম্মু, তাছাড়া আমার আর কেউ নেই। ও ভালো, তাহলে অনেক ছোট ফ্যামিলি। আচ্ছা নীল, একটা কথা বলবে? আমি তো বলে যাচ্ছি, কিন্তু আপনি তো কিছু বলছেন না। এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তুমি আমাকে আপনি আপনি করে কেন বলছো? না, আসলে
আপনি তো আমার থেকে সিনিয়র, তাই। এখন এই সময় সিনিয়র জুনিয়রের কোনো ফ্যাক্টই ধরে না। তুমি এখন থেকে আমাকে তুমি করেই বলবে, নয় কিন্তু খারাপ হবে। আচরণ ঠিক আছে, এখন বলুন না, মানে বলো, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার মা নেই, ছোটবেলায় আমার মা মারা যায়। আমার বাবা হচ্ছে একে আজাদ। মানে তোমার বাবা হচ্ছে একে আমজাদ, মানে বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি একে আজাদ, আর তুমি তারই মেয়ে? হ্যাঁ, আসলে আমি বাইরে পড়াশোনা শেষ করে বাংলাদেশে আসি, আর আমি এয়ারপোর্টে একটু তাড়াতাড়ি চলে আসি। তাই বাবা গাড়ি পাঠাতেই লেট করে, তাই আমি ট্যাক্সি করেই যাব। তখনই তোমাকে দেখি বাজারে একটা মেয়েকে কিছু ছেলের হাত থেকে বাঁচাতে। ওখান থেকেই আমি তোমার ফ্যান হয়ে যাই। ও আচ্ছা, বুঝলাম। তাহলে এখানে নতুন করে অ্যাডমিশন নেওয়ার কারণ? আরে তোমার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য, আর এই কলেজটাও তো আমাদেরই। ও আচ্ছা, তাহলে তো এই কফি শপে কফি তো তোমাকে স্যুট করবে না, তার জন্য 5 স্টার যেতে হবে, আর সেখানে যাওয়ার মতো যোগ্যতা আমার এখনো হয়নি। ছি, তুমি এসব কি ভাবছো? আমি কি তোমাকে এইসব ধরনের কোনো কথা বলেছি? তুমি যেমন তেমনই আমার প্রয়োজন। ও আচ্ছা, কফি এসেছে, নাও, ঠান্ডা হয়ে যাবে। ইস, ওকে এত ভালো লাগে কেন? ওকে কি বলবো আমি যে ওকে ভালোবেসে ফেলেছি? ওর ওই চোখগুলো এত নীল কেন? একদম ওর নামের মতো। এত কিউট লাগে কেন ওকে? ওর যদি গার্লফ্রেন্ড থাকে না, তাহলে দেবই না। আমি থাকবো, আমার জিনিস আমি কারো হতেই দিব না। আরে কফি হাতে আমার দিকে তাকিয়ে কি এমন ভাবছো? কয়েক কিছু না তো। আচ্ছা নীল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, বলবা প্লিজ? হ্যাঁ জিজ্ঞেস করো, যেহেতু ফ্রেন্ড বানিয়েছো তাহলে জিজ্ঞেস করতেই পারো। তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, গার্লফ্রেন্ড নেই, আর গার্লফ্রেন্ড রাখার মতো সামর্থ্য হয়তো বা নেই। ও সো সুইট। নেহা আমার গালগুলো ওর নরম হাত দিয়ে মলে দিয়ে কথাটা বলল। নেহা খুশিতে ওখান থেকে বের হয়ে যায়। আমি কাউন্টারে বিল দিতে গেলে ম্যানেজার বিল না নিয়ে বলে, এটা হচ্ছে ম্যাডামের রেস্টুরেন্ট, তাহলে আমরা কেন বিল নিব? যাক, তাহলে টাকাটা বেঁচে গেল। এই ভেবে ওখান থেকে বের হব, তখনই দেখি নীলা আপু কফি শপের সামনে দাঁড়িয়ে আমার আর নেহার এসব দেখেছে, রেগে লাল হয়ে আছে। আমি কিছু বলার আগে রেগে ক্যাম্পাসের দিকে হাঁটা ধরলো। আমিও নীলাপুর পেছনে পেছনে যেতে লাগলাম। রাগলে তার পর্ষা গাল দুটো লাল হয়ে যায়। নীলাপু তো কোনো কথাই শুনছে না, রেগে গিয়ে ক্যাম্পাসের দিকে হাঁটা ধরলো। আরে নীলা, শোনো না, আমি কি ইচ্ছে করে ওখানে গিয়েছি নাকি? আর ওই মেয়েটা হচ্ছে আমার ফ্রেন্ড, আমি তো বানাতে চাইনি। ও কত কাকুতি মিনতি করে আমার সাথে ফ্রেন্ডশিপ করেছে। নীলা পেছন ফিরে আবার নরম গালে টাস টাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিয়ে রাগে গলায় বলে উঠল, কুত্তা চুপ কর। তোকে কতবার বলেছি যে কোনো মেয়ের দিকে তাকাবি না, কোনো মেয়ের সাথে কথা বলবি না। আর তোর কোনো মেয়ে ফ্রেন্ড থাকতেও পারবে না, তাহলে তুই কোন দুঃখে ওই মেয়েটার সাথে ফ্রেন্ডশিপ করতে গেলি? আরে আপু, তুমি কেন ওই মেয়েটাকে নিয়ে পড়ে আছো? আসলে মেয়েটা ভালো, মেয়েটা তো খারাপ না। আমি তো মেয়েটার আর কিছু বলতে না দিয়ে আবার আরেকটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, তোকে আমি কতবার বলেছি তুই আমাকে আপু বলবি না। আর হ্যাঁ, তুই ওই মেয়েটাকে নিয়ে থাক, আর নেক্সট টাইম তুই আমার সামনে আসার চেষ্টা করবি না, নাতে তোকে আমি খুন করে ফেলবো। এটা বলে নীলা আপু ওখান থেকে চলে যায়। আমি আর কি করব? হা করে নীলা আপুর যাওয়ার দৃশ্যটা দেখতেছি। এখন সে যদি আমার উপরে রাগ করে তাহলে আমি কি করব? আমার তো অধিকার নেই তার রাগ ভাঙানোর। আমি তো মাত্র তার ছোট ভাই হই, আর কিছু না। আমি তো তার কোনো প্রিয় না। এরপর আর কি, ওখান থেকে বাসায় চলে যাই। বাসায় এসে ফ্রেশ হয়ে ওপরে উঠতে যাব, তখনই আম্মু আমাকে দেখে বলে ওঠে, কি রে, আজকে সকালে তুই না খেয়ে কেন কলেজে চলে গিয়েছিস? তোকে কতবার করে বলেছিলাম সকালে খেয়ে যাওয়ার জন্য, তুই খাসনি। এভাবে যদি না খেয়ে যাস তাহলে তোর শরীর খারাপ হয়ে যাবে। আরে আম্মু, তুমি চিন্তা করো না, আমি বাইরে থেকে খেয়ে নিয়েছি। যদি মিথ্যা কথাটা না বলি তাহলে আম্মু কতগুলো কথা ও ভাষণ দেওয়া শুরু করবে। আর হ্যাঁ, আমি তোকে কতবার বলেছি নীলাদের বাসায় যাবি না, তারপরও তুই আমার কথা শুনছিস না কেন? আর যদি কোনোদিন তোকে নীলাদের বাসায় যেতে দেখি তাহলে কিন্তু তোর এই বাসায় আসা বন্ধ করে দিব, কথাটা যেন মনে থাকে। আম্মু রেগে কথাগুলো বলে উপরে চলে যায়। আমি তো কিছুই বুঝতে পারছি না, আম্মু কেন নীলাদের বাসায় সবসময় যেতে না করে। দেখলাম আব্বু পেছনে বসে আছে, তাই আব্বুর কাছে গেলাম। গিয়ে
আব্বুর কোলে বসে বললাম, আচ্ছা আব্বু, একটা কথা জিজ্ঞেস করব, বলবে তো? তোকে কতবার বলেছি যে এমন উল্টাপাল্টা কাজ করিস না। তোর আম্মু ভীষণ রাগী মানুষ। তোর আম্মু যখন রাগ করে তখন আমারও খুব ভয় করে। তাই তো তোর আম্মুর রাগ অবস্থায় আমি তো সামনে কিছু বলতে যাই না। আচ্ছা যাই হোক আব্বু, আচ্ছা একটা কথা বলো না, আম্মুর সাথে কি এমন হয়েছে যা আজ পর্যন্ত এখনো কালার সাথে আম্মুর সম্পর্কটা এত খারাপ রয়েছে? তুমি কি বিষয়টা জানো? আসলে বাবা, তোমার মায়ের সাথে আমাদের রিলেশনশিপ হয়ে বিয়ে হয়েছিল। বলতে গেলে লাভ ম্যারেজ হয়েছিল। আজকে তুই আমাকে কথাটা জিজ্ঞেস করেছিস, তাহলেই তোকে আমি পুরো অতীতের গল্পটা খুলে বলি। তাহলে শোন তুই। তোর মায়ের সাথে আমার প্রথম দেখা কলেজ লাইফে। তোর মায়ের সাথে আমার পরিচয় হয়। এর থেকে তোর মায়ের সাথে আমার রিলেশনশিপ শুরু হয়। আমি ছিলাম অনেক গরিব, কারণ আমার বাবা ছিল না। মা সেলাইয়ের কাজ করে আমাকে পড়াশোনা করিয়েছিল। আর অন্যদিকে তোর নানা বাড়ির সবাই অনেক বড়লোক ছিল। আমাদের দুজনের সম্পর্ক তারা কোনোভাবে মেনে নিল না। আমার মা মারা যাওয়ার পর আমি ছোট্ট একটা কারখানায় জব করি। তখন তোর মায়ের বিয়ে ঠিক করে ফেলে তোর নানা। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তোর মাকে খাওয়ানোর ভরণ পোষণ করার মতো সে সামর্থ্য যে আমার ছিল না। কিন্তু ভালোবাসার কাছে সব কিছু হার মানিয়ে তোর মা ওই বিয়ে থেকে পালিয়ে আমার কাছে চলে আসি। এরপরে আমরা ওখান থেকে ঢাকায় চলে আসি। তখন জানতে পারি তোর নানা নাকি তোর মাকে পালিয়ে যাওয়ার কারণে স্ট্রোক করে মারা যায়। এরপর থেকে তোর মায়ের সাথে তোর খালার সাথে সম্পর্ক ঠিক থাকেনি, কারণ তখন তোর খালা ছিল তোর মায়ের বড় বোন। একদিন তোর খালা আমাকে মেরেই ফেলছিল, তখন তোর মা এসে আমাকে বাঁচিয়েছিল। এরপর থেকে তোর মায়ের সাথে তোর খালার সাথে সম্পর্ক আর কখনো ঠিক হয়নি। এই দুজনের সম্পর্ক সারা জীবনের জন্য মনে হয় বিচ্ছেদ হয়ে যায়। তোর মা সবসময় অতীতের জন্য অনেক কষ্ট পায়। দীর্ঘশ্বাস ফেলে আব্বু কথাগুলো পড়ে। আমার আর বুঝতে বাকি নেই আম্মুর সাথে খালার ঘটে যাওয়ার বিষয়টা। যাই হোক, আর কিছু না ভেবে ওপরে চলে যায়। একটু পর আম্মু ওপরে খাবার দিয়ে যায়। খাওয়া দাওয়া করে একটু শোবো, তখনই দেখি আকাশ কল করে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে আকাশ বলে ওঠে, কি রে হারামি, তুই কি করছিস জানিস না? আজকে আমার প্ল্যান করেছি কুদ্দুসদের বাড়িতে ডাব চুরি করব। আর তুই কি করছিস? এখানে আসিস না কেন? আচ্ছা, এখনো আসিস না কেন? সন্ধ্যা হয়ে যাচ্ছে, অবস্থা খারাপ হবে। আরে মাত্রই তো খাওয়া দাওয়া করলাম, আর এখন যদি বের হই তাহলে আম্মুর হাত থেকে কে বাঁচাবে? আরে ভাই, তুই জানিস না তুই না থাকলে আমাদের কোনো ভরসা হয় না। তুই একটু আয়। তুই ছাড়া তো আমাদের এই কাজগুলো করা হয় না। তুই তো আমাদের বস, তুই তো ভালো করে জানিস। তুই ছাড়া কি এসব করা আমরা একা একা করতে পারি? দেখ আকাশ, আমি ভালো করে জানি তুই যে আমাকে এখন পাম দিয়ে ওখানে নিয়ে যেতে চাস, তা আমি ঠিকই বুঝতে পেরেছি। আর আমার আম্মু যদি একটাবার জানতে পারে না, তাহলে কিন্তু আমার পেটের ছাল উঠিয়ে আমাকে রাস্তায় ফেলে দেবে। বন্ধু প্লিজ, যে কোনো কিছু করে হোক তুই আয়। বন্ধু প্লিজ, যে কোনো কিছু করে হোক তুই আয়। কোনো দেশের বাড়ি পিছনে চলে আয়। আমি অনেক দুজনেই দাঁড়িয়ে আছি। তুই যদি না আসিস তাহলে কাজটা তো আমরা সম্পূর্ণভাবে করতে পারবো না। তুই তো আবার কুদ্দুসের মাইয়ারে দেখলে তোর প্রেমে হাবুডুবু জেগে ওঠে। আরামজাদা, কুদ্দুসের মেয়ের পিছনে আমি নাকি তুই? নিজের কথা এখন আমার উপরে চালিয়ে দিয়েছিস, তাই না? ভালোই তো কথা শিখেছিস। আরে বন্ধু, কি আর বলবো, শ্বশুরের কথা তো নিজের মুখ দিয়ে বলতে পারি না। আর শ্বশুরের মেয়ে তো তুই দেখছিস, মাশাল্লাহ, তাই তো তোর উপর দিয়ে চালিয়ে দিতেছি। যাই হোক, তুই কিছু মনে করিস না প্লিজ। বন্ধু তুই তাড়াতাড়ি আয়। কি আর করার, যেভাবে হোক পাখি দিয়ে বাসা থেকে বের হতে হবে। যদি আম্মু একটাবার দেখে ফেলে তাহলে তো আমার অবস্থা খারাপ করে দেবে। তাই ভাবতেছি জানালার নিচ দিয়ে পাইপ বেয়ে নামবো। যেই ভাবা তাই কাজ। পাইপে নিচ নেমে সোজা চলে গেলাম উদ্দেশ্য বাড়ির পেছনে। ওখানে গিয়ে দেখি শালা দুটো ওখানে বসে বসে মশার কামড় খাচ্ছে। আমাকে দেখে অনেক জড়িয়ে ধরে বলল, বন্ধু, তুই ছাড়া আমার সাহস হয় না। কি বলবো, ওই হারামিটা তো আমাকে মাঝে মাঝে ভয় দেখাচ্ছে। আমি তো মাঝে মাঝে ভয় ভাবছি চিৎকার দিব। শালা, আমি ঠিকই বুঝতে পেরেছি তোরা যে কাপুরুষের দল। ওই, আমাকে কিন্তু একদম কাপুরুষ বলবে না। ওই তোরা এবার ঝগড়া থামাবি?
চিল্লামিল্লি করলে তো কুদ্দুস ঘুম থেকে উঠে আমাদেরকে লাঠি দিয়ে পিটানো ধরবে। আর আমি নিজের শ্বশুরকে নাম ধরে রাখছিস, তোর লজ্জা করে না? নীল, তুই ওই পাশে গিয়ে দেখ কেউ আসছে কিনা। আমি গাছে উঠছি। যেই ভাবা সেই কাজ। গাছে উঠে যায়, গাছে উঠে ডাব পেরে নেমে যায়। কোনো শব্দ হলো না। কুদ্দুস মামু ঠিক মতো আরামে ঘুম দিচ্ছে। আমরা যেখানে তার ডাব গাছের সাফাই করতেছি তার তো কোনো খেয়ালই নেই। এরপর অনেক আর আকাশ দুজনে মিলে ডাবগুলো নদীর ওপারে নিয়ে যায়। যাই বলিস বন্ধু, আজ কিন্তু ডাব চুরিটা করে খুব বেশি একটা মজা পেলাম না। কেন এই কথা কেন বলছিস? না, আসল বিষয়টা হচ্ছে গিয়ে তোর ভাবছিলাম কুদ্দুসের ঘুম থেকে উঠবে আর উঠে তোর আর আকাশের এমন অবস্থা দেখবে, দেখে ওর গোয়ালঘর থেকে পেছনে যে একটা বাস আছে না, ওই বাসটা তোদের পেছন দিয়ে লাগিয়ে তোদেরকে দাঁড় করিয়ে রাখবে, সেটা চিন্তা করছিলাম আর ভাবছিলাম, কিন্তু সেটা তো আর হলো না। তাহলে মজা কই পাইলাম? কথাটা শোনা মাত্রই দুই হারামি আমাকে মারতে লাগলো। ওই হালা, দাদা থাম, এবার কি এই বাচ্চা ছেলেটা দুজনে মিলে পানটা নিয়ে দেবে নাকি? শালা, তোকে যদি আমরা বাচ্চা বলি তাহলে বাচ্চাকে অপমান করা হবে। শালা, তুই তো মেয়েদের সব সময় পিছনে লেগে থাকিস, আজকে এই না কালকে সে। আমি তো আগেই বলেছি শালা জন্মাইছে কন্যা রাশি নিয়ে, তাই তো শুধু মেয়ে। এখানে দেখলাম মেয়ে, ওইখানে দেখলাম মেয়ে। শালাকে নিয়ে যে কোথাও বের হই, সে কারণে যেখানে যাবে সেখানে একটা মেয়ে পটিয়ে নিবে। আমি কি করব? যদি মেয়েরা আমার কাছে এসে পড়ে তাহলে আমি কি করব? শালা এমনিতেই গতকালের জন্য আমি ভয়ে আছি, কি করব না করব। ডাব খাচ্ছি, মনে হচ্ছে বাংলা খাচ্ছি, আর কথাগুলো আবেগে বলছি। তখন আমার কথা শুনে আকাশের অনেক অদ্ভুত দৃষ্টিতে তাকে আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, বুঝলাম না, গতকালকে আবার কি হলো? শালা মোর ডাব খাচ্ছি, মনে হচ্ছে বাংলা খাচ্ছি, সব গুলিয়ে যাচ্ছে। আজকে সকালের কাহিনী তো, আরে ওই যে ওই মেয়েটাকে ভুলে গেলি? কোন মেয়েটা? ওই যে ওই নেহা নামের মেয়েটা যে তোর সাথে ফ্রেন্ডশিপ করতে এসেছিল, তাও আবার সিনিয়র দেখছিস? মামা, আমাদের কপালে কিছু জুটবে না, ওর কপালে শুধু সিনিয়র মেয়েরাই জুটবে। আমাদের কপাল তো আছে শুধু সখিনা, চোরেরা, মরছে না। আরে ভাই হ্যাঁ, ওই মেয়েটা তো হচ্ছে একে আজাদের মেয়ে। মানে তুই কি বলতে চাচ্ছিস? বাংলাদেশের শিল্পপতি নাম্বার 1 একে আজাদের মেয়ে এই মেয়ে? আরে ভাই হ্যাঁ সত্যি, ওটাই ওই মেয়েটা। আর তোরা ভুলে গেলি আমরা যে এয়ারপোর্টে একটা ঝামেলা করেছিলাম, একটা মেয়েকে যে কিছু ছেলে ডিস্টার্ব করছিল, তখন ওই ছেলেগুলোকে আমি মেরেছিলাম। তখন ওই মেয়েটা ওখানে আমাকে দেখে, তখন নাকি ওর আমাকে পছন্দ হয়। ওখান থেকে ওনাকে আমাকে পছন্দ করে, তার জন্য আমার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য এখানে এই কলেজেই অ্যাডমিশন নেয়। আর সব থেকে বড় কথা, ওই কলেজটা তো ওদেরই। আর আমরা যখন কফি শপে খাচ্ছিলাম তখন নীলা আপু আমাদেরকে দেখে ফেলে। মামা, বিষয়টা তো খুবই ডেঞ্জারাস। তোর খালাতো বোন তো এমনিতে একটা গুন্ডি, তার উপর তুই এমন একটা কাম করলি। এমনিতে তোকে সবসময় বলে কোনো মেয়ের সাথে যদি দেখে তোকে মেরে বস্তা বানিয়ে পেলে নদীতে ফেলে দিবে। আর আমাদেরকে সব সময় বলে তুই কোনো মেয়ের সাথে কথা বলিস কিনা। আমরা তো সব সময় বলি ওকে, ওর মতো ভালো ছেলে আর ভদ্র ছেলে, ওর মতো বলদ ছেলে আর দুটো নেই। আর আমি দুইটা আমার মজা নিয়ে হাসতে লাগলো। আমি তো রেগে একদম ফায়ার। তখন অনেক বলে উঠলো, আরে বন্ধু, তুই রাগ করিস না, পরে কি হয়েছে বল। কি আর হবে, আমার গালে 2-3টা থাপ্পড় বসিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। আহা সোনা গো, আমার পাগলটা দেখি কি সুন্দর করে আমার সোনাটাকে একেবারে আদর দিয়ে চলে গেল। দেখি দেখি আর আমি, তোরা থামবি? আমি মরছি আমার জ্বালায় আর তোরা দুজন মজা নিয়েছিস, তাই না? আচ্ছা ঠিক আছে, অনেক বাদ দে। কিন্তু বন্ধু, আমার কাছে একটা সন্দেহ হয়। কি সন্দেহ? নীলাভ তোকে সত্যিই মনে হয় ভালোবাসে রে। তোরা কি করে বুঝলি? আরে বুদ্ধু, তুই বুঝিস না নীলা আপু কখনো কোনো মেয়ের সাথে তোকে দেখলে সহ্য করতে পারে না, বা তুই যদি কোনো মেয়ের সাথে কথা বলিস তাহলেও থাকতে পারে না? তাহলে এগুলোর মানে কি? একটা মেয়ে যদি তোকে ভালোই না বাসে তাহলে এগুলো কি তোর জন্য করবে বল? ও তো কখনো আমাকে এসব বলেনি, তাহলে আমি কিভাবে বুঝবো যে আমাকে ভালোবাসে? আরে সোনা, তুমি তো ভালোই জানো, কারণ তুমি তো কবি মানুষ। তুমি তো জানার কথা যে মেয়েদের বুক ফাটবে, তারপরেও মুখ ফাটবে না। যাই হোক, অনেক ডাব খাওয়া হলো, এখন বাসায় যেতে হবে। আবার পাইপ বেয়ে নিজের রুমে উঠতে হবে। যদি আম্মু একটিবার টের পায় তাহলে কিন্তু আমার পিঠের
চামড়া একটা আস্ত রাখবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে চল একসাথে যাওয়া যাক। অনেক আর আকাশ ওরা দুজন ওদের বাসায় চলে যায়। আমি আমার নিজের বাসায় দেখে হাঁটা ধরি। দেখলাম বাসার সামনে কেউ নেই, মনে হচ্ছে সবাই ঘুমিয়ে গেছে। তাই চুপি চুপি করে উপরে উঠে নিজের রুমে শুয়ে রইলাম। সকালবেলা আম্মু ডাকে ঘুম থেকে উঠে সকালে নাস্তা করে খেতে বসতেই আম্মু বলে ওঠে, আজকে রাতে কি তুই কি বাসায় ছিলি? হ্যাঁ তুমি দেখো নাই সন্ধ্যায় বাসায় ঢোকার পর আমি বেরি হইনি? বাসায় থাকলে ভালো, আর যদি শুনি অন্য কথা তাহলে কিন্তু তোর খবর আছে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তখন আম্মু বলে, কুদ্দুস ভাই কল করেছে, ওনার নাকি সব ডাব কে চুরি করে খেয়ে ফেলেছে। কথাটা শুনে তলপেটে কামড় দিচ্ছে মনে হলো। আম্মুকে বললাম, আম্মু আমার আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে, আমার ক্লাস আছে। এটা বলে নাস্তা পোড়া না খেয়ে কলেজে চলে আসলাম। বাপরে, বসে থাকলে আম্মু শুধু পেঁচিয়ে কথাটা বের করার চেষ্টা করত। কলেজের ক্যাম্পাসে বসে আছি, দেখলাম অনেক আর আকাশ এখনো ভার্সিটিতে আসেনি। তাই বসে বসে হাতগুলো দিয়ে গুনছি যে সারা রাতে কতগুলো ডাব খাওয়া হয়েছে, কারণ এখনো পেট যেন কেমন করছে। হঠাৎ করে পেছন থেকে কারো হাতের স্পর্শে পেছন ফিরে তাকাতেই দেখলাম নেহা। নীল, তুমি এখানে বসে একা একা কি করছো? না, এমনি বসে আছি, আজকে ঘুম হয়নি তো, তাই সকাল সকাল উঠে ভার্সিটিতে চলে আসি। আমি অফিসের দিকেই যাচ্ছিলাম, দেখলাম তুমি কলেজে যাচ্ছ, তাই অফিসে না গিয়ে তোমার কাছেই চলে আসলাম। নেহা মেয়েটা কথাগুলো বলছে আর মুচকি মুচকি হাসছে। ওর পেছনে হাত বাঁধা, মনে হচ্ছে পেছনে কিছু লুকিয়ে আছে। জিজ্ঞেস করতে নেহা বলে উঠল, নীল, আমি তোমার কাছে এমন কিছু চাইবো, প্লিজ তুমি আমাকে না করো না। দেখো নেহা, তুমি বড়লোক বাবার একমাত্র মেয়ে, আমার কাছে তো এত দামি কোনো জিনিস নেই যা আমি তোমাকে দিতে পারবো, বা আমার সামর্থ্য নেই। যদি আমার সামর্থ্যের মধ্যে পড়ে তাহলে আমি অবশ্যই তোমাকে দেওয়ার চেষ্টা করব। তোমার কাছে যা আছে তুমি চাইলেই দিতে পারবে, আমার যে ওই জিনিসটাই প্রয়োজন। মেয়েটার কথা আগামাথা কিছুই বুঝতে পারছি না, কি বলছে। আমি তো ধুম মেরে রইলাম। তখনই আমাকে অবাক করে দিয়ে নেহা হাঁটু গেড়ে আমার সামনে বসে বলতে শুরু করে, নীল, কি করে বলবো বুঝতে পারছি না, জানি না কি মনে করবে। হয়তো তোমার কাছে এটা একটা হাস্যকরও লাগতে পারে, কিন্তু এটা সত্যি। আমি তোমাকে প্রথম দেখার পর থেকে আমার ভালো লেগে যায়। তার থেকে যে তোমাকে ভালোবেসে ফেলবো কখনো ভাবতেই পারিনি। সত্যি, আমি তোমাকে সেই প্রথম দিন থেকেই ভালোবেসে ফেলেছি। নেহার কথায় আমি হতবাক হয়ে গেলাম। তখন এই কোথা থেকে নীলা আপু চলে আসে, এসে নেহাকে ঠাস ঠাস করে দুটো লাগিয়ে দিয়ে বলে, তোর সাহস কি করে হয় আমার নীলকে প্রপোজ করার? তুই জানিস না ও শুধু আমার, আমি ছাড়া ওর জীবনে অন্য কোনো মেয়ে আসতে পারবে না। এই নীল, তোর কি করে হতে পারে? নীল তোকে ভালোবাসে? কথাটা শুনে নীলা চুপ করে দাঁড়িয়ে রইল। আমি নীলকে ভালো। নীলা আপু যখনই নেহাকে থাপ্পড় দিতে যাবে তখন আমি নীলার হাতটা ধরে কষে একটা থাপ্পড় দিই আর বলতে থাকি, নিজেকে কি মনে করেন? হ্যাঁ, আমি কি আপনার করুণার দান নাকি আপনার টাকায় কেনা গোলাম? আমি কার সাথে চলবো না চলবো, আমি কি করব না করব তা কি আপনাকে জিজ্ঞেস করে করব? আমারও একটা পছন্দ অপছন্দ থাকে। নীলাপু আমার মুখে এমন কথা শুনে আর এক মুহূর্তে ওখানে দাঁড়িয়ে থাকলো না, কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। আচ্ছা, নীলার সাথে তোমার কিসের সম্পর্ক? নীলা আমার খালাতো বোন। আচ্ছা, তাহলে তুমি নীলাকে কি করে জানো? বিষয়টা তো আমি বুঝতে পারছি না, আসলে সেটা কি? আসলে ছোটবেলা থেকে আমি আর নীলা বেস্ট ফ্রেন্ড ছিলাম। আমি ছোটবেলায় লন্ডনে চলে যাই পড়াশোনা করতে, নীলা দেশেই পড়াশোনা করে। ওকে যাওয়ার জন্য অনেকবার বলা সত্ত্বেও ও চাইনি। আমি আর কোনো কথা বললাম না, মিয়াকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে গেলাম। পেছন থেকে অনেকবার ডাকলো, আমি ওর কোনো কথাই শুনলাম না, সোজা বাসায় চলে গেলাম। বাসায় বসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবে শুতে যাব, তখনই আকাশ কল করে বলে উঠল, নীল, কাহিনী তো একটা ঘটে গিয়েছে, তুই কি কিছু জানিস নাকি? মানে কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বলিস না, নীলা আপু সুইসাইড করতে গিয়েছে। তাকে হসপিটালে নিয়ে গেছে, অবস্থা খুবই সিরিয়াস। কথাটা শোনা মাত্রই আমার যেন আত্মাটা কেঁপে উঠলো। আমি কি করব বুঝতে পারছি না। তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে হসপিটালে রওনা দিলাম। ডাক্তার, আপনার যত টাকা লাগে আমি দেব,
আমি আপনাকে টাকার উপর শুয়ে রাখবো। তারপরও ডাক্তার, আপনি আমার মেয়েকে বাঁচান। আমার যে একমাত্র মেয়ে, আমার মেয়ের কিছু হয়ে গেলে আমি যে বাঁচতে পারবো না। দেখুন, উনি বিষের ওষুধ খেয়েছে। এখন আমাদের অপারেশন করে ওনার পেট থেকে ওগুলো সব কিছু বের করেও আনতে হবে। বাকিটা আল্লাহর উপরে। আল্লাহকে ডাকুন, আমরা যথাসাধ্য চেষ্টা করব। আমি হসপিটালে এসে দেখি নীলার বাবা মা কান্নাকাটি করছে। বাইরে এসে আমি নীলার বাবা মার সামনে যেতে পারছি না। আমি গেলে যদি কিছু হয় তাই কি করব? এরপর কোনো প্রকার দ্বিধা সংকট না করে একটু সামনে গেলাম। আমাকে দেখে নীলার মা বলল, ছোট লোকের বাচ্চা কোথাকার, আমি তোকে কতবার বারণ করেছি আমার সাথে আমার মেয়ের সাথে তুই মিশবি না, আমার বাসায় আসবি না। এরপরও তোর জন্য আজকে আমার মেয়ের এমন অবস্থা। তুই যদি আমার মেয়ের সাথে এমন কিছু না করতি তাহলে আমার মেয়ে কখনো আত্মহত্যার পথটা বেছে নিত না। আমি তোর সবকিছু জানি। তুই আমার মেয়ের পেছনে পড়ে আছিস টাকার জন্য, তাই তো? বল, তোর কত টাকা লাগবে? তোর যত টাকা লাগবে তত টাকা আমি দিব তোকে। নীলার মায়ের মুখে এমন কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম, কারণ এর আগে কখনো আমার সাথে এমন ব্যবহার তিনি করেননি। আমি জানি আমার মায়ের সাথে ওনার একটা মত বিনিময় আছে, তাই বলে কখনো আমার সাথে এমন আচরণ করেনি। আচরণ করেছে মুখে, কিন্তু কখনো গায়ে হাত তোলেনি। আজকে প্রথম বুঝতে পারলাম কতটা ঘৃণা করে উনি আমাকে। কালা, বিশ্বাস করেন আমার সাথে নীলার কোনো সম্পর্ক নেই। চুপ, একদম চুপ। তোরে মুখে আমাকে খাড়া রাখবি না। তুই আমাকে ছোট লোক, তোরা ছোট লোক, তোদের সাথে আমাদের যায় না। আমি কিছু বললাম না, চুপ করে মাথা নিচু করে হসপিটাল থেকে বের হতে যাব, তখনই পেছন থেকে ডাক্তার ডাক দিয়ে বলে ওঠে, এই যে, এখানে নীল নামের কেউ আছে? আপনার পেশেন্টের নীল নামে ওই লোকটাকে খুব প্রয়োজন, নয়তো ওনার জ্ঞান ফিরবে না। ওই নামটাই ডাকছেন। ওনাকে যদি না আনা হয় তাহলে উনি হয়তোবা না বাঁচতেও পারে। কথাটা শুনে নীলার বাবা আমার সামনে আসে। আমার সামনে এসে, এই ছেলে, এই নাও, এখানে কিছু টাকা আছে। তুমি যদি আমার মেয়েকে একবার সুস্থ করে আনতে পারো তাহলে আমি তোমাকে অনেক টাকা দিব। আর আমার মেয়ের থেকে সারা জীবনের জন্য চলে যাওয়ার জন্য তোমার কত টাকা লাগবে বলো? নীলার বাবার টাকাগুলো আমার হাতে দিয়ে কথাগুলো বলল। আমি কিছু বললাম না, টাকাগুলো হাতে দিয়ে কেবিনে প্রবেশ করলাম। কেবিনে প্রবেশ করতে দেখছি নীলা শুধু আমার নামটাই ডাকছে। ওর কাছে গিয়ে ওর হাতটা ধরে পড়লাম। এই পাগলি, তুমি এমনটা কেন করলে? আমি তো সবসময় তোমার কাছে আছি, কেন তুমি এমনটা করতে গেলে? একটিবারও আমার কথা ভাবলে না? তখনই নীলা আস্তে আস্তে করে চোখ খুললো। নীলা চোখ খুলে দেখলো আমি নীলার পাশে বসে আছি, ওর হাত ধরে। তখন নীলা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, নীল, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি বাঁচবো না। তোমাকে যে আমি ভীষণ ভালোবাসি, আমার জীবনের চাইতে অনেক বেশি। নীলার গালে ঠাস করে একটা থাপ্পড় বসে দিলাম। নীলা অবাক চোখে তাকিয়ে রইল আমার দিকে আর বলল, তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। আর ফের যদি এমন কাজ করতে দেখি তাহলে কিন্তু অস্ত্র রাখবো না। নিজেকে কি ভেবেছ? যা চাইবে তাই করবে। আমাকে কি একটাবার বলেছ যে তুমি আমাকে ভালোবাসো? নাকি আমার কাছ থেকে জানতে চেয়েছো আমি কাউকে ভালোবাসি কিনা? কখনো বুঝতে চেয়েছো আমার মনের কথা? আমি যে তোমাকে ভালোবাসি কিনা? নীল, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি। আমি আমার পাখিটাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু কখনো বলার সুযোগ পাইনি। নীলা আমার মুখে এমন কথা শুনে আমাকে জড়িয়ে ধরলো। নীলা, এখন ছাড়ো, তোমার বাবা মা বাইরে আছে। না, ছাড়বো না। আমি আমার জামাইকে সারা জীবন এভাবে জড়িয়ে ধরে রাখবো। নীলাকে ছাড়িয়ে দিয়ে বললাম, তুমি সুস্থ হওয়ার পরে আমার সাথে দেখা করো। এটা বলে হসপিটাল থেকে কেবিন থেকে বের হয়ে যায়। আপনাদের মেয়ে এখন পুরোপুরি সুস্থ আছে। আগামীকালকে আপনারা আপনাদের মেয়েকে নিয়ে যেতে পারেন। হসপিটাল থেকে বের হয়ে বাসায় যাচ্ছি আর মনে মনে ভাবছি কি থেকে কি হয়ে গেল। আমি কখনো কল্পনাও করতে পারিনি নীলার বাবা মা আমাকে নিয়ে এমন চিন্তা করে। আর সত্যি বলতে আমি যে নীলাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। আমার পক্ষে যে নীলাকে ছাড়া বেঁচে থাকাটা খুব কষ্টের, কিন্তু নীলার হাতে চাইবো তার সামর্থ্য তো আমার নেই, কারণ আমরা যে গরিব, নীলারা হচ্ছে বড়লোক। আমাদের সাথে ওদের কখনো চায় না। এসব ভাবতে ভাবতে আমি বাসায় চলে আসি। বাসায় আসতে দেখলাম আম্মু দাঁড়িয়ে আছে। ভেতরে প্রবেশ করব, তখনই আম্মু বলে উঠল, নীল, দাঁড়াও।
তুমি কোথায় গিয়েছো? আম্মু, একটু বাইরে গিয়েছিলাম। তুমি আমার সামনে মিথ্যা কথা বলতে একটি বারও ভাবলে না নীল? আম্মু, তুমি কি বলো এসব? চুপ করো তুমি। আমি জানি তুমি ওই নীলা মেয়েটাকে দেখার জন্যই হসপিটালে গিয়েছো। তোমাকে বলে দিই, ওই মেয়ের সাথে আজকের পর থেকে যদি তোমাকে দেখি তাহলে তোমার এই বাড়িতে আসা বন্ধ। আম্মু, আমি কি বলবো বুঝতে পারছি না, কিন্তু আমি যা সত্যি তাই বলছি। সত্যি বলতে আমি নীলাকে ভালোবাসি, আর আমি বিয়ে করলে ওকেই করব। তোমার সাহস কি করে হয় এইসব ধরনের কথা বলার? তোমাকে কি আমি এই শিক্ষা দিয়েছি? যাও নিজের রুমে যাও। আর যদি একটিবারও ওই মেয়ের কথা বলো বা ওই মেয়েকে বিয়ে করার কথা বলো তাহলে তোমাকে এই বাসা ছাড়তে হবে। আমি কিছু বললাম না। ওপরে গিয়ে ব্যাগটা গুছিয়ে বাড়ি যেতে লাগবো, তখনই আব্বু আমাকে ধরে পড়লো। আরে মমতা, কি কি করছো? তুমি ছেলেটাকে এভাবে বাসা থেকে বের করে কেন দিচ্ছ? আরে বাবা, তুই বাসা থেকে কেন বের হয়ে যাচ্ছিস? দাঁড়া, আয় ভিতরে আয়। তুমি চুপ করো। তোমার কারণেই ছেলেটা আজকে এত বড় একটা কাজ করে আসলো, এত বড় একটা অপরাধ করলো। তোমার কারণেই ছেলেটা এতটা বিগড়ে গিয়েছে। তুমি আদরে আদরে ছেলেটাকে এতটা আহ্লাদে রেখেছ। তুমি ওকে ছেড়ে দাও। যখন পেটে ভাত জুটবে না তখন ওর গুড় করতে করতেই আবার এখানেই চলে আসবে। আমার মার কথা শুনে আবার খুব কষ্ট লাগলো। আমার এক মুহূর্ত বাসায় থাকলাম না। ব্যাগটা নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। সোজা রেল স্টেশনে গেলাম। রেল স্টেশনে গিয়ে টিকিট কাটলাম। কোথায় যাব কিছুই জানি না। যেখানে সব থেকে দূরের টিকিটটা নিলাম। এরপর আকাশে কল করে সবকিছু বললাম। মমতা, তুমি আজকে ছেলেটার সাথে যে ব্যবহার করলে, সে ব্যবহারটা আসলেই ঠিক হয়নি। আজকে তুমি যা করলে তার জন্য একদিন তোমাকে কান্না করতে হবে। মমতাকে একদমে কথাগুলো বলে উপরে চলে গেলাম রাগ করে, কারণ ছেলেটা যে আমাদের খুবই আদরের। আমি জানি মমতার সাথে ওর বোনের সম্পর্কটা ভালো না, তাই বলে যে ছেলেটার ভালোবাসাকে নিয়ে ও এমন করবে তা আমি কখনো ভাবতেও পারিনি। আজকে ছেলেটার কত বড় মন ভেঙে গেল আমি বাবা হয়ে ঠিকই বুঝতে পারছি। রেল স্টেশনে বসে আছি আর ভাবছি কি থেকে কি হয়ে গেল। হঠাৎ করে কারণ নরম হাতের স্পর্শে পেছনে তাকাতে দেখলাম নীলা। তখন ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে উঠল, নিজেকে কি মনে করিস তুই? সব কিছু একাই করতে পারিস, আমি পারি না? তুই যা করবি তাই ঠিক না? তুই আমাকে ভালোবাসিস, তারপরে আমাকে ছেড়ে চলে যাবি কেন? আমি তোকে ভালোবাসি না? আমার আর বুঝতে বাকি নেই। নীলাকে আকাশই সবকিছু খুলে বলেছে। রাগে চোখে নীলার দিকে তাকাতেই আকাশ নীলার পেছনে লুকিয়ে বলে, আপু দেখো না, ওই হারামিটা কিভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে এখনই খেয়ে ফেলবে। আকাশ আমাকে বলেছে বাবা মা তোমার সাথে হসপিটালে কেমন ব্যবহার করেছে, আর আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষটার জন্য আমি সবকিছু করতে চাই। আমার যত কষ্টই হোক না কেন, তুমি আমার পাশে থাকলেই হবে। নীলার আমি কাজী অফিসে গিয়ে বিয়েটা করে ফেলি। তখন অনেক বলে ওঠে, মামা, তাহলে তুমি তো সিনিয়র বউ পেয়ে গেছো, তাহলে এইবার ট্রিটটা দিয়ে দাও। দোশালা, পরে হবে সব। নীল, আমি তোর আর নীলা আপু থুকু, এখন তো আমাদের ভাবি। যাই হোক, ভাবি সহ টিকিট কেটেছি, তোরা বান্দরবন গিয়ে ঘুরে আয়। আমাকে আর নীলাকে বাসে উঠিয়ে দিয়ে আকাশের অনেক চলে যায়। নীলা আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। হঠাৎ করে মাঝ রাস্তায় গাড়িটা থেমে যায়। তখনই কোথা থেকে কিছু লোক বাসে প্রবেশ করে। লোকগুলো এসে আমাকে আর নীলার ছবি দেখে খুঁজতে লাগলো। তখনই আমি আকাশকে কল করে সবকিছু খুলে পড়ি। আমি যখন নীলাকে নিয়ে পালাতে যাব তখনই লোকগুলো আমাকে আর নীলাকে ধরে বেঁধে নিয়ে যেতে লাগলো। আমি বাঁধনটা খুলে একটা যখনই ঘুষি মারি তখনই পেছন থেকে একজন স্প্রে মারে। এরপর আমার আর কিছু মনে নেই। সেন্স ফিরতেই দেখলাম আমাকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। নীলার গায়ে কারো থাপ্পড়ের দাগ। নীলার নাক দিয়ে রক্ত পড়ছে। কি করবো কিছু বলতে পারছি না। একটু চোখগুলো ভালো করে তাকাতে দেখি সামনে একটা মেয়ে নীলার সামনে দাঁড়িয়ে আছে। ভালো করে তাকাতে আমার আর বুঝতে বাকি নেই মেয়েটা হচ্ছে নেহা। নেহা এমন একটা ঘৃণ্য কাজ করবে আমি কখনো ভাবতেই পারিনি। নেহা আমার কাছে এসে বলে, নীল, তুমি আমার সাথে এমন কেন করলে? আমার কি নেই বলো? টাকা পয়সা রূপ সবই তো আছে, তাহলে কেন আমাকে না করলে ওই মেয়েটার জন্য? নেহা,
প্লিজ তুমি নীলাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? হ্যাঁ, ছেড়ে দেব। যদি তুমি ওকে ছেড়ে আমাকে বিয়ে করো, তাহলেই আমি ওকে ছেড়ে দেব। নীলার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। নীলার এমন অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারছি না। নেহাকে বলতে লাগলাম, প্লিজ তুমি নীলার কিছু করো না। নীলার আর কিছু হলে আমি যে বেঁচে থাকতে পারবো না। তোমার জন্য আমি সবকিছু করতে পারবো, তুমি প্লিজ নীলাকে ছেড়ে দাও। আমি জানি, আমি যদি এখন নীলাকে ছেড়ে দিই, তাহলে তুমি কখনো আমাকে আর আপন করে নিবি না। তোর মনের মধ্যে শুধু নীলার বাসি থাকবে। আমি জানি তুই আমাকে কখনো ভালোই বাসবি না। যদি না এই নীলা বেঁচে থাকি, তাই আমি ওকে এই দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় করে দেব। এটা বলে নেহা হাতে পিস্তল নিয়ে নীলার দিকে অগ্রসর হতে লাগলো। আমি আর সহ্য করতে পারলাম না, হাতে থাকা বাটনটা ছিঁড়ে ফেললাম। এরপরে নেহার কাছে যেতে পাশের লোকগুলো এসে আমাকে বাধা দিতে ওই দুইটাকে দুটো ঘুষি দিয়ে সরিয়ে ফেললাম। সামনে দুটো আসলে ওই দুটোকে দুটো লাথি দিয়ে নিচে ফেলে দেয়। এরপরে নেহা যখন নীলার দিকে গুলিটা করবে, তখনই আমি নীলার সামনে চলে যাই। এরপর আর কিছু মনে নেই। মা, আমার নীলের কিচ্ছু হবে না তো? আমি আমি তো সহ্য করতে পারবো না আমার নীলের এমন অবস্থা। দেখ মা, সবকিছু আল্লাহর উপর। আল্লাহ যা করেন ভালোই করেন। আল্লাহ তাআলা চাইলে তোর নীলকে তোর কাছে আবার ফিরিয়ে দিবি। নীলার বাবা মা তাদের ভুলগুলো বুঝতে পেরেছে, তাই তো আমার সাথে তারা দয়া করে সব ঝামেলা সবকিছু মিট করে নেয়। আম্মু তার বোনকে জড়িয়ে ধরে, এরপরে তারা সবকিছু ঠিক করে নেয়। আমাদের ভুলের কারণে আজকে তোরা এমন বিপদগ্রস্তের মধ্যে পড়েছিস। আমাদের বড্ড বড় ভুল হয়ে গেছে। ভাই, এমন ধরনের কথা বলবেন না। আল্লাহ তালাকে ডাকুন। আল্লাহ তালাই আমাদের শেষ ভরসা। উনি পারেন আমাদের নীলকে আমাদের কাছে ফিরিয়ে দিতে। দেখুন, আপনাদের রোগীর অবস্থা খুব একটা ভালো না। যদি 24 ঘন্টার ভিতরে জ্ঞান না আসে, তাহলে হয়তো আর আমাদের পক্ষে কিছু করা সম্ভব না। বাকিটা আল্লাহর উপর। আল্লাহকে ডাকুন, উনি সবকিছুর মালিক। না ডাক্তার, এটা হতে পারে না। আমি আমার নীলের কিচ্ছু হতে দেব না। জায়নামাজ নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লাম। নামাজটা পড়ে আল্লাহর দরবারে সিজদা দিয়ে কান্না করতে করতেই বলতে লাগলাম, আল্লাহ, আমি তো তোমার কাছে কখনো কিছু চাইনি, আজকে প্রথমবার তোমার কাছে কিছু চাইছি। আল্লাহ, যে মানুষটাকে তুমি এতটা কষ্টের মধ্যে রেখেছো, তুমি ওই মানুষটাকে সব কষ্ট থেকে আমার কাছে ফিরিয়ে দাও। হে আল্লাহ, সে যদি আমার কাছে না আসে, তাহলে আমি যে বাঁচবো না, সে যে আমার জীবন মরণ। আল্লাহ, আমি তোমার কাছে আমার স্বামীর জীবনটা ভিক্ষা চাচ্ছি। আল্লাহ, তুই আমার স্বামীর জীবনটাকে আমাকে ভিক্ষা দাও। ডাক্তার এসে বললো নীল মারা গেছে। না, এটা হতে হতে পারে না। আমি কখনো এই কথা মানি না। আমার নীল মরতে পারে না। ও আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমি 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 ওকে বড্ড ভালোবাসি। আমি আমি ওকে কোথাও যেতে দেবো না। আমি আমার বুকের মাঝে ওকে আগলে রেখে দেবো। নীলকে কাফনের কাপড় পরিয়ে কোথাও নিয়ে যেতে লাগলো। আমি আর লোকগুলোর পা ধরে বলতে লাগলাম, প্লিজ আপনারা আমার স্বামীকে আমার কাছে থেকে নিয়ে যাবেন না। আমি আমার স্বামীকে ছাড়া বাঁচবো না। এই নীল, তুমি কথা বলো না, প্লিজ প্লিজ, তুমি 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 কথা বলো। এই যে দেখো, তোমার নীলা তোমার সামনে বসে আছে, প্লিজ কথা বলো, বলো না আমাকে, বলো তোমাকে তোমাকে জেনে যে আমি বাঁচবো না, তো বাঁচবো না। মা, তুমি বলো না, বলো না আমার নীলকে না নিয়ে যেতে। ওকে ছাড়া যাবে, বাঁচতে পারবো না। সবাই চুপ হয়ে দাঁড়িয়ে রইল, কেউ কোনো কথা বলছে না। মা, নীলা কই? তুই নীলের জ্ঞান ফিরেছে, তাড়াতাড়ি আয়, তোকে ডাকছে। আব্বুর ডাকে আমার জ্ঞান ফিরল। আমি এত সময় ধরে স্বপ্ন দেখছিলাম, আমার নীলের কিছু হয়নি। আমি হন্তদন্ত হয়ে নীলের কেবিনে ছুটে গেলাম। চোখ খুলতে নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। তাহলে গুলি গিয়ে আমার পেটে লেগেছিল। এরপর আর কিছু মনে নেই। মনে হচ্ছে সবাই আমাকে হসপিটালে নিয়ে এসেছে। আব্বু আম্মুকে দেখছি কারোর সাথে কথা বলতে, তাহলে মনে হয় ওনারা ওনাদের নিজের ভুল বোঝাবুঝিটা ঠিক করে ফেলেছে। এতদিন পরে সবাই সবকিছু মিটমাট করে নিল, এতে আমি অনেক খুশি। কেবিনে নীলার বাবা মা প্রবেশ করলো। নীল, আসলে তোমার সাথে আমি যা করেছি, বাবা হয়ে কাজটা করাটা আমার ঠিক হয়নি। তার জন্য আমি সত্যি খুবই লজ্জিত। হ্যাঁ, আসলেই বাবা, আমিও তোমার সাথে যা করেছি তা একদম উচিত করিনি। আরে ছি ছি ছি, আপনারা আবার গুরুজন,
আপনারা কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? আপনারা তো আমার মা বাবার মতো। আমরা তোমার মা বাবার মতো না, আমরা তোমার মা বাবাই, বুঝতে পেরেছো? তখন আব্বু আম্মু ভিতরে প্রবেশ করে আমাকে সুস্থ দেখে আম্মু বলে ওঠে, তোর জন্য মেয়েটা কতই না কষ্ট পেল। আজকে সারাদিন নামাজের সেজদার মধ্যেই বসে রইল। একটু আগেই মনে হয় ডাক দিয়েছে। তখনই কেবিনে কেউ দৌড়ে এসে কান্না করতে আমাকে জড়িয়ে ধরলো। সবাই আমার দৃশ্য দেখে লজ্জায় কেবিন থেকে বের হয়ে যায়। তখন সবাই বের হতে নীল আমার বুকে কিলঘুষি মারতে লাগলো। হারামি কুত্তা, বল কখনো আমাকে তুই এভাবে ছেড়ে চলে যাবি? তুই কেন আমাকে ছেড়ে যেতে লেগেছিলি? বল বল। আরে এভাবে মারলে তো আমি মরে যাব। আর একটা কথাও বলতে দিলাম না। আমাদের চার ঠোঁট এক করে দিলাম প্রায় 2 মিনিট পরে। ওই তুমি কিন্তু একটা রোগীর উপর রোমান্টিক অত্যাচার করছো। আমার ইচ্ছে আমি করব, তাহলে তোর সমস্যা কি? চোখ মুখ দেখে বুঝতে পেরেছি পাখিটা সারাদিন কান্না করেছে। চোখের মধ্যে কেমন কালি দাগ বসে গিয়েছে। ডাক্তার এসে বলে গিয়েছে সুস্থ হতে আরো 3 দিন লাগবে। এই 3 দিন পাখিটা আমার অনেক যত্ন নিয়েছে। এরপরে বাসায় চলে আসি। বাসায় এসে বসে আছি, তখন আম্মু আব্বু রুমে প্রবেশ করে। নীলার বাসায় চলে আসলাম। নীল, আমরা ঠিক করেছি তোর আর নীলার বিয়েটা ধুমধাম করে দেব, কারণ তোরা তো কাজী অফিসে বিয়ে করেছিস। সবাই তো আর জানে না, তাই সবাইকে দাওয়াত দিয়ে ভালো করে তোদের বিয়েটা দেব। হ্যাঁ, আমিও নীলার মা বাবার সাথে কথা বলেছি, তারা রাজি। ধরো নীলার বাসায় চলে যায়। আমি কিছু বললাম না, চুপ করে বসে আছি লজ্জায়। আব্বু আম্মু রুম থেকে বের হয়ে যায়। একটু পর ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি হারামি আকাশ কল করেছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে আকাশ বলে ওঠে, শালা হারামি, সুস্থ হয়ে বাসায় আসার পর তো বন্ধুদেরকে একদমই ভুলে গেলি। কই তুই? কোনো কথা শুনতে চাই না। 5 মিনিটের মধ্যে কুদ্দুস মামার টমটম দোকানে চলে আয়। হারামি কুদ্দুসের চেয়েও তোর শ্বশুর আব্বা কি মামা ডাকে। হারামি মামা ডাকলেই তো মামাতো বোন মানে মামাতো বউ। কোথায় গিয়ে দাঁড়াবো বুঝলি? তোদের কিন্তু ডাকা কারণ। শালা তুই আর মানুষ হলি না, লুচ্চামিটা করেই গেলি। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি এখনই আসতেছি। কি আর করার, আর্মিগুলো ডাকছে না গেলে আবার কেলানি দেবে। তাই রেডি হয়ে কুদ্দুসের দোকানে গেলাম। দোকানে যেতে অনেকে আমাকে চেপে ধরে বলতে লাগলো, মামা, তুমি তো তলে তলে টেম্পো চালাও, আমরা বললেই হরতাল লাগে, তাই এখন ওই হরতাল অবরোধ কিছুই মানবো না। চল এখনই রেস্টুরেন্টে নিয়ে পেট পূজা হবে। দেখ ভাই, রেস্টুরেন্টে যাওয়ার কি প্রয়োজন? এখানে তো কি সুন্দর চা আছে, দুজনে দুটো চা খাবি, সাথে না হয় দুজনে দুটো বিস্কুট নিলি, তাতে তো হয়ে গেল। হারামি, বড়লোক বাবার মেয়েকে বিয়ে করেছিস, তার আবার এমন ফকিন্নি মার্কার কথা? তুই এখন নিয়ে যাবে কিনা বল, নয়তো আমরা দুজন তোকে চ্যাং তোলা করে নিয়ে যাব। জানি হারামিগুলোর সাথে যদি না যাই তাহলে আজকে আমাকে মারতে মারতে হলেও নিয়ে যাবে। আজকে আমার পকেটটা পুরো ফাঁকা করে দেবে। তুই তো শালা কিপটা, আর আমাদের নীলা আপু তো অনেক ভালো। থুকি আপু না, ভাবি। আমাদেরকে 10,000 করে এক একজনকে দিয়েছে শপিং করার জন্য তোর বিয়েতে। শালা হারামি, আমার বউকে ভোলাবেলা পাইয়া একেবারে সবকিছু লুটে নিয়ে চলে গেছিস না? একদিনই তো আমার বউকে ফকির বানিয়ে দিবি তোরা। চুপ শালা, বিয়ে করেছিস সিনিয়র আপুকে তো আবার ভাব মারিস। এখন এমন মায়ের দিব না, তাহলে 3 দিন থেকে ঘুম থেকে উঠতে পারবি না। এখন কথা না বলে চল রেস্টুরেন্টে গিয়ে কথা বলি। কি আর করার, হারামি দুটারে নিয়ে গেলাম রেস্টুরেন্টে। ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমার গুলি লাগার পরে কি হয়েছিল? তুই যখন বাসে থেকে আমাকে কল করে বলেছিলি, তখনই তোর মোবাইলটা ট্র্যাকিং করে তোর লোকেশনটা খুঁজে বের করি। এরপরে আঙ্কেল আর আন্টিকে সবকিছু বলে তারপর নীলার বাবা মাকেও সবকিছু খুলে বলি। এটা তো বুঝতে পারলাম, তাহলে কি করে আমার বাবা মা আর নীলার বাবা মা এক হলো? আরে তোর বাবা নীলার বাবাকে গিয়ে সবকিছু খুলে বলে। এরপরে নীলার বাবা আর নীলার মা সবকিছু জেনে শুনে বুঝতে পারে তাদের ভুল হয়েছে, তাই তারা সবাই এক হয়ে তোদের খুঁজতে লাগলো। তখনই তোর বাবা আমাকে কল করে সবকিছু বলে। তখন আমি তোর বাবাকে তোর লোকেশনটা বলি। তখন তোর বাবা পুলিশ নিয়ে ওখানে হাজির হয়। ও আচ্ছা, তাহলে নেহার কি হয়েছিল? মেয়েটাকে কি পুলিশ নিয়ে গিয়েছিল? নেহাকে পুলিশ ধরার 5 মিনিট পরে নেহার বাবা ফোন করতে পুলিশ নেহাকে ছেড়ে দেয়। কিন্তু নেহা তোকে গুলি করেছে এই কথাটাও মানতে পারে না। সেজন্য ও নিজের হাতে পিস্তল দিয়ে নিজেই গুলি করে মারা যায়। ভালোবাসার মানুষের জন্য যে মানুষ অন্ধ হয়ে
এত কিছু করে। আজকে যদি নিজের চোখে না জানতাম তাহলে বুঝতেই পারতাম না। আসলে এখানে ও তোকে সত্যিই ভালোবেসেছিল, কিন্তু তুই তো ওকে ভালোবাসিস না। কিন্তু মেয়েটা তো সাইকো, কিছুই বোঝে না। একতরফাই নিজেরটা নিজে বুঝে, তাই তো এমন হলো। আসলে সত্যি বলতে, যখন মা বাবার একমাত্র মেয়ে হয় বা একমাত্র ছেলে হয়, তখন বড়লোক বাবার ছেলে মেয়েগুলো এমন বিগড়ে যায়। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আচ্ছা তোরা খা, আমার একটা কল এসেছে। আমাদের আর বুঝতে বাকি নেই তোর যে সিনিয়র বউ কল করেছে, তা আমরা ঠিকই বুঝতে পেরেছি। যা যা, এবার নিজে নিজে কেটে পর বিলটা দিয়ে। আমি বিলটা দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে এরপরে দেখি নীলা অনেকগুলো কল দিয়েছে। ফোনটা বের করে কল রিসিভ করতেই বলল, কোথায় তুমি? কলে তো সময় লাগে ধরতে। আরে বলো না, আকাশের অনেক ওরা দুজন চেপে ধরেছে ওদেরকে রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য। তো কি হয়েছে? বন্ধু বলি তো খেতে চাইছে, খাওয়াও। তুই সমস্যা কি? টাকা পয়সা কোথায় পাবো যে ওদেরকে খাওয়াবো? ওরা যে পেটো, খেলে তো পুরো রেস্টুরেন্ট শেষ করে দেবে। তখন তো টাকা না দিতে পারলে ওরা আমাকে পেটাবে। দেখো, তোমার কাজে আমি 20,000 টাকা দিয়ে দিয়েছি, ওদের যা খাওয়ার দরকার খাও। আরে আমার কাছে তো টাকা আছে, তুমি আবার কেন আমাকে টাকা দেবে? তো কি হয়েছে? আমার টাকা মানেই তোমার টাকা, আর আমি আমার জামাইকে টাকা দিয়েছি, তোমার কি? নীলার সাথে আরো কিছু সময় কথা বলে কলটা কেটে দিয়ে এরপর আকাশের অনেককে বিদায় জানিয়ে ওখান থেকে বাসে চলে যায়। দেখতে দেখতে বিয়েটা সেরে ফেলি। ছাদের উপর দাঁড়িয়ে আছি, সাথে অনেক আর আকাশ আছে। তখন আকাশ বলে ওঠে, মামা, বিয়ে তো আবার দ্বিতীয়বার তোমার করা হয়েছে। যাই হোক, প্রথমবার তো কিছু করতে পারলা না, এখন তো করতে হবে। বাসর রাতে যদি তুমি বিড়াল না মারতে পারো, তাহলে কিন্তু সব সময় বউয়ের আঁচলেই থাকতে হয়। কি কস মামা, কি করে সম্ভব বিড়াল মারা? আমি তো জানি না কিভাবে বাসর রাতে বিড়াল মারতে হয়। তুই জানোস নাকি বিড়াল কি করে মারতে হয়? হারামি, আমি ছোটবেলা থেকেই তো জনি সিং এর ভিডিও দেখে বড় হয়েছি, আমি জানি না? বন্ধু, জনি সিনটা আবার কে? আহারে শোনা গো আমার, সে জনি সিংকে চিনে না। সে অনেক দরিদ্র পরিবারের ছেলে। কখনো সে ডাক্তার, কখনোই বা সে মালিক, কখনো বা মানুষের সেবা করে, কখনো মানুষের বডি ম্যাসেজ করে দেয়, কখনো ঝাড়ুদার, কখনো পুলিশ অফিসার, কখনো দারোয়ান। থাক ভাই, আর বলা লাগবে না। আমার এমন মহান ব্যক্তির সাথে এমন দেখার প্রয়োজন নাই। সে তার কাজ নিয়েই থাকো। হারামি, তোকে তোর সিনিয়র বউ সব কিছু বুঝিয়ে দিবে, তুই শুধু বলবি। দোরহালা, বইয়ের সামনে কি ইজ্জতের ফালুদা বানিয়ে ফেলবো নাকি? তোরা দে কি থেকে কি বলিস কি জানি, আমি কিছু বুঝতেই পারছি না। মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে সবকিছু। তখনই পেছন থেকে আপু বলে ওঠে, কিরে, তোরা এখনো বসে বসে গল্প করছিস আর মেয়েটা তো একা বসে আছে। যা মেয়েটার কাছে। হ্যাঁ যাচ্ছি আপু। এটা বলে ছাদ থেকে নেমে নিচে যায়। আকাশের অনেক ও তাদের বাসা যাওয়ার জন্য রওনা দেয়। যাওয়ার সময় অনেক বলে, বন্ধু, তুই কিন্তু আমাদের মান রাখিস। 5 মিনিটে কিন্তু আউট হলে চলবে না, পুরো ম্যাচটা খেলে আসতে হবে। যা শালা হারামি লুচ্চা। আকাশের অনেককে বিদায় জানিয়ে নিজের রুমে প্রবেশ করব, কিন্তু বুকটা যেন কেমন শব্দ করছে, কেমন একটা ভয় কাজ করছে ভেতরে প্রবেশ করতে। জানি না কেন এমন করছে। সব ছেলেদের এই দিনটা স্বপ্নের মতো হয়, কিন্তু কখনো ভাবিনি বাসর রাতে নিজের রুমে প্রবেশ করতে এতটা ভয় কাজ করবে। এরপর সকল বাধা বিপত্তি ভেদ করে রুমে প্রবেশ করি। আস্তে আস্তে রুমে ঢুকে দেখি নীলা বেনারসি সাজে বসে আছে খাটের উপর। আমি কাছে যেতে নীলা খাট থেকে নেমে ওঠে, আমার পা ধরে সালাম করলো। তখন আমি বললাম, তুমি আমার পায়ে না, সব সময় বুকে থাকবে। সকলের স্ত্রী জান্নাত তার স্বামী পায়। আমি নীলাকে বসিয়ে খাটের নিচে বিড়াল খুঁজতে লাগলাম। তখন নীলা বলে ওঠে, কি ব্যাপার, তুমি খাটের নিচে এভাবে কি খুঁজতেছো? আরে বিড়াল খুঁজতেছি। আকাশ বলল কোথাও নাকি বিড়াল আছে। বাসর রাতে যদি বিড়াল না মারি তাহলে নাকি সব সময় সবকিছু বইয়ের কথাই শুনতে হবে। ও আচ্ছা, তাহলে তুমি বিড়াল মারবা? হ্যাঁ, তার জন্যই তো খুঁজতেছি। ও আচ্ছা, দাঁড়াও, আমি তোমাকে বিড়াল মারা শেখাচ্ছি। নীলা এটা বলে আমার দিকে আসতে লাগলো। আমি তো ভয়ে পেছোতে পেছোতে ওকে বললাম, ওই তোমার কি হয়েছে? তুমি এভাবে আমার দিকে আসো কেন? তুমি না বললে বিড়াল মারবা, তাই তোমাকে বিড়াল মারাটা শেখানোর জন্যই আসছি। এই না না, আমার বিড়াল মারা লাগবে না, তুমি আমার কাছে এসো না, আমার খুব ভয় লাগছে। আহা, আমার পিচ্চি সোনা জামাই, তোমার খুব ভয় লাগছে তাই না? নীলা আমার কাছে এসে আমাদের দুজনে চার ঠোঁট এক করে দেয়।
5 মিনিট পর ছেড়ে দেয়। আমি হাঁপাতেই থাকি। এরপর নীলা বলে ওঠে, এই, আমাকে কোলে করে ছাদে নিয়ে যাও। বললেই হলো নাকি? তুমি একটা সিনিয়র ভুটকি মেয়ে, তোমার মতো একজনকে নিলে আমার মতো পিছিয়ে ছিলে কি অবস্থা হবে বুঝতে পেরেছো? কি বলি? আমি আমি ভুটকি? তবে রে, আজকে তো আমি মেরেই ফেলবো। এটা বলে আমার বুকের মধ্যে কিলঘুষি মারতে শুরু করলো। আরে সরি, আমি আমার সোনা বউটাকে কি মোটকি বলতে পারি? এটা বলে কোলে তুলে নিলাম। নীলের কপালে একটা চুমু দিয়ে চাতে উঠতে লাগলাম। তখন ওকে রাগানোর জন্য আবার বললাম, মনে হচ্ছে একটা আটার বস্তা নিয়ে উপরে উঠছি। কি বললি? আমি আটার বস্তা? তবে রে শয়তান, তুই আমাকে নামিয়ে দে। আমি তোর কোলে উঠবো না। যা, আমাকে নামিয়ে দে বলছি। আর সোনা, তুমি রাগ করলে তোমার নাকটা যেভাবে ফুলে ওঠে আমার সেই লাগে, আর তোমার গালগুলো যেভাবে লাল হয়ে উঠে যায়, ইস, দেখতে যে তোমাকে কেমন লাগে বলে বোঝানো যাবে না। একদম রোমান্টিক। ও, আমাকে রাগাতে বুঝি তোমার এতই ভালো লাগে? নীলাকে নিয়ে ছাদে আসলাম। নীলার বুকে মাথা রেখে আমি শুয়ে পড়লাম। আচ্ছা, কেন জানি না ওই চারটা থেকে তোমাকে এত সুন্দর লাগছে আমার কাছে, তা আমি মুখে বলে বোঝাতে পারবো না। ওই, তুমি আমাকে একটা গান শোনাও না? তুমি তো অনেক সুন্দর গান গাইতে পারো। আমার অডিয়েন্সেরাও জানো আমার গল্পের নায়িকা নীলা কতটা রোমান্টিক। তারা তো ভাবে আমি শুধু রোমান্টিক, আমি সব কিছু পারি, কিন্তু তারা তো জানে না তুমিও কত সুন্দর করে গান গাইতে পারো। যদি বারে বারে কিশোরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারাই সে রাতে প্রেমী দেখে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়, যদি সত্যিগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়, যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়, যদি সত্যিগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়, তবে শুনে দেখো প্রেমে ঘিরে গান অসহায়। যদি অভিযোগ কেড়ে নেয় সব অধিকার, তবে অভিমান হয়ে সবগুলো অভিসার। যদি ঝিরিমিরি নিরালোতে ডেকে দেয় আধার, তবে কি থাকে তোমার, বলো কি থাকে আমার? যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয়, কেন সে প্রেম ফিরে এলে হেরে যেতে হয়? যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয়, কেন সে প্রেম ফিরে এলে হেরে যেতে হয়? শেষে কবিতারা দায় সারা গান হয়ে যায়। যদি বারে বারে কিশোরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারাই সে রাতে প্রেমী রেখে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। লা 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 নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে গানটা আবেগের সহিত গাইতে লাগলো। আমার কাছে গানটা বেশ লাগলো। তখন আমি নীলার কাছে হাঁটু গেড়ে বলতে লাগলাম, জানি না মায়াবতী, তোমার ওই আঁখিতে আছে কি মায়া? তোমার ওই কাজল কালো আঁখিতে হয় আমি যে দুর্বল। তোমার রূপে আমি মুগ্ধ। হে রূপসী,
আমি তোমার হাতটি ধরে সারা জীবনের জন্য সুখে দুঃখে সঙ্গী হতে চাই। তো তোমার হাতটি ধরে সারা জীবন কাটিয়ে দিতে চাই। কবি বলেছেন, পৃথিবীর সব মায়া হচ্ছে নারী। যে মায়া একটিবার যে পড়ে সে ওই মায়া থেকে কখনো আসতে পারে না। তুমি হচ্ছ আমার সেই মায়াবতী, যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তুমি থাকবে তো আমার চিরসাথী হয়ে? ও আমার প্রিয়তমা। নীলা আমাকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। আমিও নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে কিস করতে লাগলাম। এরপর নীলাকে কোলে নিয়ে নিচে আসলাম। এরপরে রাতের সিনটা না হয় কাট করে দেওয়া হোক, কারণ সবকিছুই বলাটা ঠিক না। আপনারাও বিয়ে করেন, আপনারাও বুঝতে পারবেন রাতের বেলায় কাহিনীটা কি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার পিচ্ছি বরটা এখনো ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থায় ওকে যে কিউট লাগছে বলে বোঝানো যাবে না। নীলা আমার নাকে কিল ঘুষি দিল। আমি ঘুমিয়ে আছি, কিন্তু আমি যে ঘুমের ভান করে আছি ও বুঝতেই পারেনি। যখনই আমার কাছ থেকে সরে যেতে লাগবে তখনই আমি ওর হাতটা ধরে একটা টান দিই। নীলা সোজা এসে আমার বুকে এসে পড়লো। নীলা জোর করে আমার হাত থেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা পিছু পা হলো। নীলার ভেজা চুলে ওকে যে কি অসম্ভব সুন্দর লাগছে আমি তা বলে বোঝাতে পারবো না। আমি মনে হয় ওর এমন সৌন্দর্যে একবারে মোহিত হয়ে যাব। আমি খাট থেকে উঠে নীলার কাছে এগোতে লাগলাম। নীলা আমাকে এগোতে দেখে বলতে লাগলো, এই তুমি আমার কাছে কেন এসেছো? কেন? আমার সোনাটাকে আদর করতে। এই খবরদার কাছে আসবে না কিন্তু, আমি কিন্তু তোমার সিনিয়র। তো সিনিয়র আপুদের সাথে তো রোমান্স করতে বেশি মজা। এই লজ্জা করে না এসব বলতে? আমি তোমার বড়। আরে আমার তো বড় জিনিস পছন্দ, তাই তো সিনিয়র আব্বাকে বিয়ে করেছি। এই কুত্তা, তোমাকে কিছু আটকায় না? না আমি তো সিনিয়র, মারবো কিন্তু। আমি তো চাই তুমি আমাকে মারো সোনা। নীলা আমার পেটের দিকে তাকিয়ে রইল। এই এভাবে নিচে কি দেখছো তুমি লুচোর মতো? তোমার এই নাভি নিচের তিলটা দেখে আরো তোমাকে রোমান্টিক লাগছে, কি বলবো না সোনা। এত রোমান্টিক হও না, ভালো না। সামনে থেকে যাও। কে শোনে কার কথা? আমি নীলার ঠোঁটচোটা নিজের দখলে করে নিলাম। প্রায় 10 মিনিট পর ছাড়লাম। তুই আমাকে এইভাবে কিস করলি? নীলার এমন নেখা কান্না দেখে ওকে খাটে শুয়ে দিলাম। বাকিটা না হয় দিন থেকে যাক। আপনারা শুধু আমাদের গল্পগুলো কেমন হলো তা কমেন্ট বক্সে জানান। আর আপনাদের পছন্দ কোনো গল্প চাইলে কমেন্ট করে বলতে পারেন। আশা করি আমার লেখা গল্পটি আপনাদের ভালো লেগেছে। নীলাকে তাদের সুখে সংসার করতে দিন। তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় হাসি খুশিতে থাকতে পারে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আপ্পান, খোদা হাফেজ।